তোরদহনের অগ্নিশিখা লেখিকা জুনাইয়া জিনু পর্ব ৩০। তার সামনে হাঁটু গেড়ে গোলাপ ফুল হাতে নিয়ে বসে আছে প্রণয়। পরনে লাল রঙের পাঞ্জাবি ও সাদা পাজামার সেট। শ্যামবর্ণের মুখে তার সেই মন মাতানো হাসি। প্রণয়ের পেছনে দাঁড়িয়ে আছে তনি, মাহিরা, শ্রাবন্তী। তাদের চোখ মুখ দেখে মনে হচ্ছে তারা খুব এক্সাইটেড। তিথি আর ফারদিন বিষয়টা বুঝতে পারে। তারা অবাক চোখে তাকিয়ে থাকে, যেন কি হচ্ছে সে তার কিছু উপলব্ধি করতে পারছে না। তারার ভাবনার মাঝে প্রণয় হালকা হেসে বলে ওঠে, তারার হৃদস্পন্দন এলোমেলো হয়ে যাচ্ছে। তার সামনে বসে থাকা প্রণয় কিছু একটা বলছে, কিন্তু তারার মনে হচ্ছে সেই কথাগুলো কানে পৌঁছাচ্ছে না, যেন সময় থমকে গেছে, শব্দ থেমে গেছে, চারপাশের আলো নিভে গেছে। প্রণয় ঠোঁট নড়ছে। তারা, আমি তোমাকে ভালোবাসি, অনেকদিন ধরে ভালোবাসি। যেদিন প্রথম তোমায় দেখেছিলাম, তোমার বোকা বোকা চাহনি, ভীতু মুখ, এলোমেলো চুল, তোমার হরিণী চোখ আমার মাতোয়ারা করেছে। দীর্ঘ 6টি মাস তোমায় দেখার অপেক্ষা করে এসেছি দিনরাত। আমার সকাল শুরু হয় তোমার কথা ভেবে, রাত কাটে তোমার স্বপ্ন দেখে। আমি চাই তুমি আমার পাশে থাকো চিরদিন। ভালোবাসো কি তুমি আমায়? শব্দগুলো কানের মধ্যে প্রতিধ্বনিত হতে থাকে। তারা শ্বাস নিতে ভুলে যায়। তার বুকের ভেতর মোচড় দিয়ে উঠল কিছু একটা। সে তো ভালোবাসে প্রণয়কে, তাই না? তাহলে আজ এই প্রস্তাব শুনে তার হৃদয়ে ধাক্কা লাগছে। কেন মনে হচ্ছে সে কিছু একটা হারিয়ে ফেলেছে। তার চোখের সামনে হঠাৎ করে ভেসে উঠল অন্য এক মুখ, তুর্য। তুর্যের সেই গভীর চোখ, মাতাল করা চোখ, কথা বলা তার ঠোঁট আর বাঁকা হাসি, সেই কঠিন রূপ অথচ স্নেহময় শাসন। তুর্যের কাছে আসা, তাকে জড়িয়ে নেওয়া, বারবার তাকে শাস্তি দেওয়া, সবটাই তার চোখের সামনে ভেসে ওঠে। তারার কেমন নিঃশ্বাস আটকে আসছে। তিথি তাকিয়ে আছে তারার উত্তরের অপেক্ষায়। মনে মনে ভাবছে, যদি তারা একসেপ্ট করে নেয় তাহলে কি হবে তুর্যের, সেটা ভেবে ভয় পাচ্ছে। তারা ফারদিনেরও একই অবস্থা, কারণ সে কিছুটা হলেও জানে। পেছনে তনি, শ্রাবন্তী, মাহিরা আগ্রহ নিয়ে তাকিয়ে আছে। তারার চোখ বন্ধ করে নেয়। হঠাৎ করে যেন শ্বাস নিতে কষ্ট হতে লাগলো। বুকের ভেতর প্রচণ্ড অস্থিরতা অনুভব হচ্ছে তার। মনে হলো কোথাও একটা গভীর শূন্যতা তৈরি হচ্ছে। কেন এমনটা হচ্ছে তারা ভেবে পাচ্ছে না সে। তারার চোখ ভিজে আসছে, টুপ করে পানি গড়িয়ে পড়লো চোখ থেকে। সে তো প্রণয়ের সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু কেন মনে হচ্ছে তার জায়গা ভুল। কেন মনে হচ্ছে সে এখানে থাকার জন্য জন্মায়নি। প্রণয় তাকিয়ে আছে তারার দিকে, তার উত্তর পাওয়ার অপেক্ষায়, কিন্তু তারা কিছু বলতে পারছে না। তার গলা শুকিয়ে গেছে, তার হাত ঠান্ডা হয়ে আসছে। প্রণয় ধীর কণ্ঠে বলে ওঠে, তারা। প্রণয় এবার ধীরে ধীরে তারার হাত মুঠো করে ধরল। তার চোখে গভীর আবেগ, কণ্ঠস্বর কোমল করে বলে ওঠে, কি ভাবছো এত তুমি? আমাকে তো ভালোবাসো, তাহলে উত্তর দিতে দেরি হচ্ছে কেন? তারা চমকে উঠল। প্রণয়ের স্পর্শ যেন তার শরীর বিষাক্ত করে দিল। অদ্ভুত এক অস্বস্তি ছড়িয়ে পড়ল তার সারা শরীরে। এই স্পর্শটা একেবারেই যেন তার শরীরে ভুল স্পর্শ। সে দ্রুত তার হাত সরিয়ে নিল। তার শ্বাস ভারী হয়ে আসছে বুকের ভেতর। কোথাও যেন এক প্রচণ্ড যন্ত্রণা খোঁচা দিচ্ছে। প্রণয়ের দিকে তাকিয়ে তার মনে হলো সে বড় কোনো ভুল করছে। চোখের সামনে ভেসে ওঠে একের পর এক সমস্ত স্মৃতি। গত কয়েক মাসে ঘটে যাওয়া সব ঘটনা, তুর্যের সাথে দেখা, তার সাথে কথা বলা, তার শাসন, তার সাথে ঘুরতে যাওয়া, তার সাথে বিয়ে হওয়া, সব কিছু। তারার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। সে কান্না ভাঙা কণ্ঠে বলে ওঠে, আমার সময় লাগবে, এ বিষয়ে আমি পরে জানাচ্ছি আপনাকে। তার চোখের সামনে এখনো ভাসছে তুর্যের মুখ। কিন্তু কেন হচ্ছে এমনটা তার? সে তো প্রণয়কে ভালোবাসে, তার জন্য এত কিছু করেছে, তাহলে কেন সে তার কাছ থেকে দূরে সরে যেতে চাইছে? কেন প্রণয়ের ভালোবাসার প্রতিদান দিতে পারছে না? তারা হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। অন্যদিকে তারার কথায় প্রণয় হতভম্ব হয়ে গেল। তার চোখে এক মুহূর্তের জন্য বিস্ময়ের ছায়া নেমে এলো। সে যেন বিশ্বাসই করতে পারছে না। তার ঠোঁটের কোণে থাকা হাসিটা মুহূর্তে ম্লান হয়ে গেল। হাতটা আস্তে আস্তে নামিয়ে নিল। সে যেন বুঝতে পারছে না কিভাবে প্রতিক্রিয়া দেখাবে। কয়েক সেকেন্ড চুপ থেকে অবশেষে সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। মুখে এক অদ্ভুত শূন্যতা, চোখে হতাশার ছায়া। তারপর হালকা কাঁপা কণ্ঠে বলল, সময় লাগবে তোমার? তারা প্রতি উত্তরে কিছুই বলে না। প্রণয় ভেবেছিল তারা তাকে ভালোবাসে, তার কথাতে তাই বোঝা যেত। ভেবেছিল হয়তো আজ তাকে প্রপোজ করলে তার উত্তরটা সে আজই পেয়ে যাবে, কিন্তু এটা হবে ভাবেনি সে। একটা ফাঁকা হাসি দিল সে। সেই হাসির আড়ালে একরাশ বেদনা লুকিয়েছিল। প্রণয় এক পলক চেয়ে থাকলো তারার চোখে, তারপর দীর্ঘশ্বাস ফেলে
পেছনে এক পা সরিয়ে নিয়ে বলে ওঠে, ঠিক আছে, অপেক্ষা করব। কিন্তু শুধু একটা কথা বলো, তারা তোমার চোখের জল কি আমার জন্য নাকি অন্য কারো জন্য? প্রণয়ের কথাটা যেন তারার বুকের ভেতর তীরের মতো বিঁধল। সে হতভম্ব হয়ে তাকিয়ে রইল প্রণয়ের দিকে। তার চোখের জল তখনও গাল বেয়ে গড়িয়ে পড়ছে, কিন্তু সে নিজেও জানে না এই কান্না আসলে কার জন্য। তার ঠোঁট কাঁপলো, কিছু বলতে চাইলো, কিন্তু শব্দ বেরোলো না। তার বুকের ভেতর চিনচিনে ব্যথা করছে, নিঃশ্বাস ভারী হয়ে আসছে। তার সামনে এখনো তুর্যের মুখ ভাসছে। তুর্যের সেই চোখ, সেই স্পর্শ, সেই রাগ মেশানো স্নেহ, সবকিছু যেন তাকে পেছন থেকে টেনে ধরে রেখেছে। প্রণয়ের প্রশ্নের উত্তর দিতে পারল না সে। তার চুপ থাকা মেনে নিতে পারল না প্রণয়। তার বুকের ভেতর অসহ্য ব্যথা হচ্ছে, মানতে পারছে না সে। এক মুহূর্ত চুপ থেকে সে ঠোঁট চেপে ধরল, যেন নিজের আবেগ নিয়ন্ত্রণ করছে। তারপর মাথা নিচু করে বলল, তোমার উত্তর পাওয়ার অপেক্ষায় রইলাম। এটুকু বলেই ধীরে ধীরে পেছনে হাঁটতে শুরু করল প্রণয়। টনি, শ্রাবন্তী, মাহিরা হতভম্ব হয়ে তাকিয়ে রইল। তিথি একদৃষ্টিতে তারার মুখের দিকে চেয়ে আসে। ফারদিন মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকালো। প্রণয় একবারও পেছনে ফিরে তাকালো না, তবে তার চেহারায় বিষণ্ণতা বলে দিচ্ছিল সে ভেতরে ভেতরে ভেঙে পড়েছে। মাহিরা, টনি, শ্রাবন্তী কথা বলার ভাষায় হারিয়ে ফেলেছে। তারা নিথর হয়ে দাঁড়িয়ে আছে। কেন এমন হচ্ছে তার সাথে? কেন প্রণয়কে ফিরিয়ে দিল সে ভেবে পাচ্ছে না। তারা আর থাকতে পারে না সেখানে। তার এখানে থাকতে ভালো লাগছে না, দম বন্ধ লাগছে। তার এখানে যেন নিঃশ্বাস আটকে যাচ্ছে তার। তারা এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে দৌড়ে সেখান থেকে চলে যায়। সকলেই তাকায় সেদিকে। টনি পেছন থেকে ডাকলেও কাজ হয় না। তবে তিথির কোনো কিছু ভাবান্তর হলো না। সে আরও মনে মনে বেশ খুশি হয়েছে। তারা চাহনিতে সে স্পষ্ট দেখতে পেয়েছে তুর্যের প্রতি ভালোবাসা। তারা হয়তো সেটা বুঝতে পারছে না। তারা তুর্যকে ভালোবাসে সেটা ভাবতেই তিথির ঠোঁটে তৃপ্তির হাসি ফোটে। প্রণয় গাড়িতে বসে চুপচাপ জানালার বাইরে তাকিয়ে আসছে। গাড়ি চলছে, কিন্তু তার মাথার ভিতর যেন সবকিছু থেমে গেছে। সে এখনো বিশ্বাস করতে পারছে না তারা তাকে ফিরিয়ে দিয়েছে। তারা যার জন্য এত ভালোবাসা, এত প্রতীক্ষা, সেই তারা আজ তার প্রশ্নের উত্তরও দিল না। তার বুকের ভেতর কেমন ভারী হয়ে আসছে, মনে হচ্ছে কিছু একটা খুব কঠিনভাবে চেপে বসেছে তার উপর। সে গাড়ির সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করলো। তারা সেই চোখ, ভেজা চোখ, কাপা ঠোঁট, থরথর করা হাত। কিন্তু সেই চোখের জল কি তার জন্য ছিল? প্রণয়ের ভুরু কুঁচকে গেল। তারা কি সত্যি তাকে ভালোবাসে, নাকি? তার কপালের পাশে শিরদাঁড়া ফুলে উঠল। সে গভীরভাবে শ্বাস নিল, কিন্তু কিছুতেই নিজের অস্থিরতা কমাতে পারছে না। গাড়ি থেমে গেল তার বাড়ির সামনে। প্রণয় কিছু না বলেই দরজা খুলে নেমে গেল। বাড়ির ভেতর ঢুকে দরজা লাগিয়ে দিল জোরে ধাক্কা দিয়ে। ধরাম। বাড়িটা নীরব, কিন্তু তার ভেতরে ঝড় থামছে না। সে ধীর পায়ে নিজের ঘরে গিয়ে ঢুকলো। একটা অদ্ভুত শূন্যতা তাকে গ্রাস করছে। বিছানার পাশে রাখা টেবিলের ওপর একটা ছোট ফটো ফ্রেম রাখা, তারার ছবি। কিছু সময় তাকে চোখ সরিয়ে নেয় সে। সে মাথার পেছনে হাত রেখে বিছানায় ধপ করে বসে পড়ল। তার শ্বাস দ্রুত হচ্ছে, তার চোখ বন্ধ হয়ে আসছে, কিন্তু তার মনের ভেতর ধ্বংসযজ্ঞ চলছে। তার গলা দিয়ে একটা হাসি বের হলো, কিন্তু সেটা তিক্ততা আর যন্ত্রণায় ভরা। তার বুকের ভেতর ধকধক করছে। তার একটা হাত দিয়ে মুখ ঢেকে নিল। প্রথমবারের মতো সে নিজেকে একেবারে অসহায় মনে হচ্ছে তার, যেটা এর আগে কখনো হয়নি। রাত 2টা, তারা গভীর ঘুমে আচ্ছন্ন। বলতে গেলে কিছু সময় আগেই সে কেঁদে কেটে ঘুমিয়েছে। রাত গভীর, নিস্তব্ধতা ঘিরে রেখেছে চারপাশ। জানালার ফাঁক গলে চাঁদের আলো ঘরে ঢুকছে। ড্রিম লাইটের মৃদু আলোতে ঘরটাকে রহস্যময় করে তুলেছে। ঠান্ডা বাতাস পর্দাকে আলতো দোলাচ্ছে, আর সেই বাতাসে তারার কিছু চুল এলোমেলো হয়ে কপালে এসে পড়েছে। হুট করে দরজার হ্যান্ডেলে টোকা পড়ে, সঙ্গে সঙ্গে দরজা নিঃশব্দে খুলে যায়। ঘরে প্রবেশ করে তুর্য। ড্রিম লাইটের আলোয় তার মুখ স্পষ্ট বোঝা যাচ্ছে। চুপচাপ গভীর চাহনি নিয়ে সে এগিয়ে আসে। গভীর ঘুমে তলিয়ে থাকা তারার দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। শান্ত অবুঝ একটা নিষ্পাপ মুখ, যেন এখানেও কান্নার আভাস তার চোখের পাতায় লেগে আছে। তুর্য ধীরে ধীরে বিছানার পাশে বসে পড়ে। হাঁটু গেড়ে বেলকনি থেকে আসা হিমেল হাওয়ায় তারার চুল উড়িয়ে দেয়। কপালের একপাশে ঢেকে ফেলে। তুর্য হাত বাড়িয়ে আলতোভাবে চুল সরিয়ে কানের পেছনে গুজে দেয়। তার চোখে মুগ্ধতা, একরকম মায়াবী অনুভূতি। তারপর আস্তে করে ঝুঁকে তারার কপালে উষ্ণ ঠোঁট ছুঁয়ে দেয়। চোখ বন্ধ করেও যেন তারা কেঁপে ওঠে। সে ঘুমের মধ্যেও একটু নড়ে চড়ে বজায়। তুর্য মুখ তুলে গভীর দৃষ্টিতে তারার দিকে তাকিয়ে ফিসফিস করে বলে ওঠে,
আমি জানতাম তুই প্রণয়কে ফিরিয়ে দিবি। আমি জানি আমার ভালোবাসা এত ঠুনকো নয় যে 6 মাসের কারো ভালোবাসার কাছে হার মানবে। আমি জানি তুই আমাকে জিতিয়ে দিবি, সেই বিশ্বাস আমার ছিল তোকে নিয়ে। যখন তুই জন্ম নিয়েছিলি, সেদিন তোকে যখন প্রথম আমি স্পর্শ করেছিলাম, আমার মনে অদ্ভুত এক শিহরণ বয়ে যায়। সেদিন প্রথমবার আমার মনে হয়েছিল তোর মাঝে এমন কিছু তো আছে যেটা আমায় শান্তি দেয়। তোর সেই ছোট্ট ছোট্ট চোখ, হাত, নিষ্পাপ হাসি আমায় সেদিন তোর বাঁধনে বেঁধে ফেলেছিল। সেদিন তোকে আমি আদর করে বাবুই পাখি বলে ডাকি, আমার বাবুই পাখি। আস্তে আস্তে আমি উপলব্ধি করলাম তুই আমার নেশা, আমার আসক্তি, তোকে ছাড়া আমার চলবে না। সেদিন থেকে তোকে কেউ ছুলে তার শাস্তি হতো মৃত্যু। তোর কারণে 12 বছরের একজন ছেলে খুনির খাতায় নাম বসালো। সেই অপরাধে তাকে ছেড়ে যেতে হলো এই দেশ। 14 বছরে সে তার আসক্তি, তার নেশা, তার নিঃশ্বাস, তার প্রাণভোমরা, তার বাবুইকে ছেড়ে সে দূর দেশে কাটালো। এতগুলো বছর ধরে যার হৃদয় জুড়ে তোর বসবাস, সেখানে মাত্র 6 মাসের ভালোবাসার কাছে আমার ভালোবাসা হেরে যাবে? কখনোই না। মেহেরাজ খান তুর্য কখনো হারতে শেখেনি, আর না সে হারতে জানে। সবচেয়ে বড় কথা, মেহেরাজ খান তুর্য কখনো তাজরিন খান তারার ক্ষেত্রে হারতে জানে না। বলেই বাঁকা হাসে তুর্য। কিছুক্ষণ চুপ থেকে সে তারার পানে তাকায়। এভাবে তার শান্তি মিলছে না, কেন জানি তারাকে তার ছুঁয়ে দেখতে ইচ্ছে করছে। বহুদিন ধরে তার বাবুইকে তার বুকে ঠাঁই দেওয়া হয় না। তার বাবুয়ের অনুপস্থিতি তার বুকটা কেমন শূন্য হয়ে আছে। সূর্য উঠে দাঁড়ায়, ধীরে ধীরে বিছানায় উঠে আসে, তারার পাশেই শুয়ে পড়ে। খুব আলতো করে তারাকে নিজের বুকের কাছে টেনে নেয়, যেন আর কখনো তাকে হারাবে না। তারার নরম নিঃশ্বাস সূর্যের গলায় লাগছে। সে চোখ বন্ধ করে আরেকবার তারার কপালে গভীর করে চুমু এঁকে দেয়। চারপাশ নিস্তব্ধ, শুধু দুজন মানুষের নিঃশ্বাসের শব্দ একে অপরকে ছুঁয়ে যাচ্ছে। সূর্য তারার পানে তাকিয়ে ঠান্ডা কণ্ঠে বলে ওঠে, তোকে পেতে হলে যদি পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ আমাকে হতে হয়, তাহলে আমি সেটা হতেও রাজি। তবু আমার তোকেই চাই। বলেই তারার কপালে চুমু এঁকে শক্ত করে জড়িয়ে ধরে নিজের সাথে, যেন ছেড়ে দিলেই পালিয়ে যাবে। রাত আরও গভীর হয়, নীরবতা ঘনিয়ে আসে ঘর জুড়ে। জানালার পর্দা ধীরে ধীরে দুলছে, ঠান্ডা বাতাসে মাঝে মাঝে মৃদু শিহরণ তুলে। চাঁদের আলো বিছানার পাশে ঝরে পড়ছে, সাদা নীল মিশ্রণে আলোর আভা যেন পুরো ঘরটাকে মোহময় করে তুলেছে। বাইরে হালকা বাতাসের শব্দ, দূরে কোথাও রাতজাগা পাখির ডাক, আর মাঝে মাঝে ঘড়ির কাঁটার টিকটিক শব্দ ছাড়া কিছু নেই। নিঃশব্দ রাত যেন ধীর পায়ে এগিয়ে চলেছে অদৃশ্য কোনো কাব্যের ছন্দে। ভোরের আলো ধীরে ধীরে ঘরের অন্ধকারকে সরিয়ে দিচ্ছে। জানালার ফাঁক গলে সোনালি আভা বিছানার একপাশে এসে পড়েছে। পাখির কিচিরমিচিরে নিস্তব্ধতা ভেঙে যাচ্ছে, যেন প্রকৃতি নিজেই জানিয়ে দিচ্ছে নতুন দিনের আগমন। হালকা বাতাসে পর্দা দোল খাচ্ছে, মৃদু শীতলতা ছড়িয়ে দিচ্ছে ঘরে। বাইরে গাছের পাতা শিশিরের কণাগুলো সূর্যের আলোয় ঝলমল করছে। আর দূরে কোথাও আজানের ধ্বনি ভেসে আসছে। ঘরের কোণায় রাখা ঘড়ির কাঁটা টিকটিক করে এগিয়ে চলেছে। জানালার পাশে রাখা রজনীগন্ধার ফুলদানি থেকে হালকা সুগন্ধ বাতাসে মিশে আছে। সকাল ধীরে ধীরে নিজের অস্তিত্ব জানান দিচ্ছে। আলোর স্পর্শে রাতের স্বপ্ন যেন বাস্তবে রূপ নিতে শুরু করেছে। সূর্য অনেক আগেই চলে গেছে, সকাল হবার আগেই। সকালের মিষ্টি রোদ তারার চোখ মুখে পড়তেই তারার চোখ মুখ কুঁচকে যায়। তারা পিটপিট করে তাকায়। সকালের রোদ মুখে এসে ঝামটা মারে তার। ফের চোখ কুঁচকে ফেলে, আস্তে আস্তে চোখ খুলে তাকায়। সকাল হয়ে গেছে। তারা হাই দিয়ে উঠে বসে, ঘড়ির কাঁটায় তাকাতেই দেখে 8টা বাজে। তবে এতে আজ তার তেমন কিছু এলো গেল না। তার কারণ আজ কলেজ যেতে তার মোটেও ইচ্ছে করছে না। আজকে সে বাসায় থাকবে, যাবে না সে আজ আর কলেজে। তারা বিছানা ছেড়ে নামতে গেলে চোখ যায় বেড সাইডের মিনি টেবিলটির দিকে। একটা ছোট্ট নীল রঙের চিরকুট, একটা ছোট্ট পাথরে চাপা দেওয়া, কপাল গোটায় তারা। ভ্রুকুচকে কি আছে চিরকুটটিতে দেখার জন্য চিরকুটটি হাতে নিয়ে দেখতে পাই এতে কিছু লেখা আছে কালো কালি দিয়ে। তারা চিরকুটটি পড়তে লাগে। তুমি ঘুমিয়ে আছো আর আমি তোমার মুখের দিকে তাকিয়ে ভাবি, এমন নিখুঁত কিছু কি আসলে পৃথিবীতে থাকতে পারে? তুমি যেন কোনো কবির না বলা কবিতা, কোনো চিত্রশিল্পীর অসম্পূর্ণ ক্যানভাস, কিংবা কোনো স্বপ্নবাজের অতৃপ্ত স্বপ্ন, যাকে হাজার নয় কোটিবার দেখেও মনে শান্তি মেলে না। মনে হয় আরও কয়েকটি প্রহর দেখি তোমায়। চিরকুটটা হাতে নিয়ে কিছুক্ষণের জন্য একদম থমকে গেল তারা, যেন শব্দগুলো ধীরে ধীরে তার হৃদয়ে গেঁথে যাচ্ছে। প্রতিটি বাক্য এক একটা আবেশের মতো, যা তাকে গভীর কোনো অনুভূতির জালে বন্দি করে ফেলছে। তার ভেতর কেমন একটা শিহরণ জাগলো। সে অজান্তেই চিরকুটের উপর হাত বুলিয়ে নিল, ঠিক যেমন কেউ খুব যত্নে ভালোবাসার কোনো চিহ্ন ছুঁয়ে দেখে। তার ঠোঁটের কোণে এক টুকরো হাসি ফুটে উঠল, কিন্তু চোখের কোণে জমলো এক ফোঁটা জল। কেন জানে না, এই কয়েকটা লাইন পড়েই বুকের ভেতর কেমন মোচড় দিয়ে উঠল।
সে চুপচাপ চিরকুটটি হাতে নিয়ে জানালার পাশে গিয়ে দাঁড়ালো। দূর আকাশের দিকে তাকিয়ে নিঃশ্বাস নিল গভীরভাবে। মনে হলো এই মুহূর্তটা এক জীবনের সমান। এই অনুভূতি, এই শব্দের মায়াজাল, সবকিছু সে হৃদয়ে জমিয়ে রাখতে চায় চিরদিনের জন্য। বাংলাদেশ এয়ারপোর্ট, দুপুর 2টা 30 মিনিট। ফ্লাইট থেকে নেমেই জেনিফার কালো সানগ্লাস ঠিক করে নিল। তার পরনে একদম নিখুঁতভাবে ফিটিং ব্লেজার, চোখে মুখে একরকম হিংস্র প্রশান্তি। বয়সের ছাপ স্পষ্ট। পাশে ডন, তাকে দেখতে মনে হয় যেন যুদ্ধের জন্য তৈরি থাকা এক যোদ্ধা। কালো পোশাক, শক্ত গড়ন আর চোখে মুখে এক ধরনের শীতল নিষ্ঠুরতা। জেনিফার চারপাশে একবার চোখ বুলিয়ে নিয়ে ধীর পায়ে এয়ারপোর্টের গ্লাস ডোর পেরিয়ে বাইরে বেরিয়ে এলো। তারপর ঠোঁটের কোণে একপাশে বিকৃতি হাসি ফুটিয়ে বলল, তোকে শেষ করতে বাংলাদেশ হাজির হলাম এমকে। তার কণ্ঠে যেন বিষ মিশে ছিল। এরপর পাশে দাঁড়ানো ডনের দিকে তাকে নির্দেশ দিল, এমকের খবর লাগা, কোথায় থাকে, কার সাথে থাকে, পরিবারে কে কে আছে সব। আমি কোনো ভুল করতে চাই না। ডন সামান্য মাথা ঝাঁকালো, চোখে মুখে ঠান্ডা নিষ্ঠুরতা। বস, 24 ঘন্টার মধ্যে সব তথ্য আমার হাতে থাকবে। জেনিফার এবার আর কিছু না বলে গাড়ির দরজা খুলে বসলো। ডন দ্রুত পাশে গিয়ে বসলো। গাড়ি স্টার্ট নিতেই সে ফোন বের করে কোথাও কল লাগালো। গাড়িটা ধীর গতিতে এয়ারপোর্ট ছাড়িয়ে শহরের রাস্তায় ঢুকে গেল। জেনিফারের চোখ ছিল জানালার বাইরের দিকে, তবে মনে মনে সে তার পরিকল্পনা সাজাতে ব্যস্ত, খুবই ধীর স্থিরভাবে। তারা সারাদিন নিজের ঘরে বসে কাটিয়েছে বলতে গেলে, তবে খাবার খাওয়ার সময় শুধু নিচে গিয়ে আবার চলে এসেছে। বলতে গেলে গত 1 মাসে সে এরকমটাই করে এসেছে। বাড়ির সবাই বেশ অবাক হুট করে তার বদলে যাওয়া দেখে। সবসময় চুপচাপ থাকে, যে মেয়ে এত উৎপাত করে বেড়ায় সে এখন বলতে গেলে ঘরকুটো হয়ে গেছে। প্রথমে তাকে সকলে জিজ্ঞেস করলেও সে এড়িয়ে যায়। তারা তাদের নানান রকমের কথা বানিয়ে মাঝে মাঝে বলে দেয়। শেষমেশ সবাই ভাবে সে হয়তো বড় হচ্ছে, পড়াশোনার চাপ বেশি, তাই হয়তো একটু নিজেকে অ্যাডজাস্ট করছে। তাই এসব নিয়ে আর কথা বাড়ায় না তারা। তার সবটা খেয়াল করলেও নিজের কষ্ট লাগলেও নিজেকে আবার পাষাণ করে নেয় সে। শুধু তুর্যের জন্য সে আটকে গেছে, না হলে তারাকে প্রণয়ের সাথে কথা বলার জন্য এর উচিত শাস্তি অবশ্যই দিত সে। পরের দিন তারা কলেজে যায়। একদিনে নিজেকে কিছুটা সামলে নিয়েছে, তবে কোথাও একটা অস্বস্তি থেকেই গেছে। সেদিনের পর আজ কিভাবে সামনে যাবে প্রণয়ের সে। প্রণয় তো তাকে ভুল বুঝবে, অন্য সব মেয়েদের মতো চিপ মেন্টালিটির মেয়ে মনে করবে তাকে। এইসব ভাবতে গেলেই তারার গা শিউরে ওঠে। তারা গাড়ি থেকে নেমে গেটের দিকে তাকাতেই দেখতে পায় আজ গেটের সামনে কেউ নেই। কিছুটা অবাক হয় তারা, হাত ঘড়ির দিকে তাকায়। কেবলমাত্র 9টা বাজে, ক্লাস শুরু হতে তো এখনও অনেক লেট। তাহলে আর বাকিরা গেল কোথায়? তারা অবাক চোখে এগিয়ে আসে গেটের কাছে। আশেপাশে তাকিয়ে খেয়াল করতে থাকে, চারপাশে কোথাও নেই বাকিরা। তারা আরেকটা জিনিস খেয়াল করে, আজ কলেজের বাকি স্টুডেন্ট কেউ তেমন দেখা যাচ্ছে না। তারা অবাক হয়ে পা বাড়ায় কলেজের ভেতরে, হাঁটতে থাকে তাদের ক্লাসরুমে যাবার উদ্দেশ্যে। তবে কিছুটা পথ গেলেই তারা পা থেমে যায়। সামনে ভিড় দেখে একসাথে অনেকগুলো মাথা একসাথে হয়ে আছে, যেন পুরো কলেজের বাকি সব স্টুডেন্ট এখানে উপস্থিত। অবাক হয় তারা, তার চেয়ে বেশি অবাক হয় এখানে তিথি ফারদিন বাকিদেরকে দেখে। তবে ভিড়ে তাদের মুখ ভালো করে দেখা যাচ্ছে না। তারা অবাক হয়ে তাকিয়ে বলে ওঠে, এরা এখানে কি করছে, আর এইভাবে দাঁড়িয়ে কি এমন দেখছে? বলেই থামে তারা। কিছু চুপ থেকে কি দেখছে সবাই মিলে সেটা দেখার জন্য পা বাড়ায় সেদিকে। ভিড় ঠেলে সামনে এসে থামে সে। তবে সেখানে প্রণয়কে দেখে আরও অবাক হয় সে। প্রণয় কেমন এক দৃষ্টিতে সেখানে তাকিয়ে আছে। চোখ তার স্পষ্ট, চোখের পানি চিকচিক করছে। অসহায় হয়ে কেমন দাঁড়িয়ে আছে। তারাকে এখন অবধি কেউ দেখেনি। সকলে কি এমন দেখছে সেটা ভেবে সামনে তাকাতেই তারা থমকে যায়। মুহূর্তে তার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। পুরো শরীর কেমন কাঁপতে থাকে। তারা এক পা পিছিয়ে যায়। তার সামনে তারই কিছু নগ্ন ছবি পোস্টারে ঝুলানো বড় বড় করে। তারার পুরো শরীর কাঁপতে থাকে। মুহূর্তেই চোখের পানি ছলছল করে ওঠে। নিঃশ্বাস কেমন আটকে আসছে তার। তিথি পাশ ফিরে তাকাতেই দেখতে পায় তারাকে। আটকে ওঠে সে। পরপর আস্তে আস্তে সকলেই তাকে খেয়াল করে। তারাকে দেখে সকলে কেমন বাজেভাবে তাকাতে থাকে, যেটা তারার শরীরে কাটার মতো বিঁধে। তারার পাশ থেকে একটা ছেলে তাকে কটাক্ষ করে বলে ওঠে, দেখ দেখ, ওই যে ওই মেয়েটার যার ছবি বের হয়েছে, মালটা কিন্তু দারুণ আছে বল। বলেই ছেলেটি বিশ্রী হাসে। কান শিউরে ওঠে তারার। কি অসহ্য কথাবার্তা যে এর আগে সে কোনোদিন শোনেনি। তারার নিঃশ্বাস কেমন বন্ধ হয়ে আসছে। তিথি তড়িঘড়ি করে কাউকে কল করে। তবে এর আগে ফারদিন রেগে সেই ছেলেটির কথাগুলো বলেছে, তাকে তেড়ে গিয়ে ইচ্ছে মতো মারতে থাকে। তিথি তা দেখে তড়িঘড়ি করে সেদিকে যায়, সাথে তনি, মাহিরা, শ্রাবন্তীও। ফারদিনকে সকলে মিলে আটকানোর চেষ্টা করে।
ফারদিন অজস্র বাজেভাবে ছেলেটিকে গালাগাল করতে শুরু করে। মাহিরা তনি শ্রাবন্তী এসে তারাকে শক্ত করে ধরে তারার শরীর কেমন জানি ছেড়ে দিচ্ছে। তিথি ফারদিনকে অনেক কষ্টে তাদের কাছ থেকে ছাড়িয়ে আনে। ফারদিন এখনও রাগে ফুঁসছে। এসব কাহিনী দেখে দূর থেকে খুব মজা নিচ্ছে এলিনা ও তার ফ্রেন্ডরা। তারা এলোমেলো চোখে তাকায় প্রণয়ের দিকে। প্রণয় সেই আগের মতোই দাঁড়িয়ে আছে, একটু নড়চড় নেই, তাতে যেন মৃত এক পাথর। তারা কেন জানে প্রণয়ের এই চুপ থাকা মেনে নিতে পারছে না। কেন সে সকলের বিরুদ্ধে গিয়ে বলছে না তারা এমন করতে পারে না? কেন পাশ থেকে আরেকটা মেয়ে বলে ওঠে, সি কি নির্লজ্জ মেয়ে, এসব করে আবার এখানে দাঁড়িয়ে আছে, আবার তার হয়ে তার আরেক নাগর তাকে বাঁচাতে আসছে। মেয়েটির কথায় ফারদিন তেতে বলে ওঠে, এই মুখ সামলে কথা বল। টেনে নিয়ে আসে তাকে তিথি। মেয়েটি কিছুটা ঘাবড়ে গিয়ে পিছিয়ে যায়। তিথি ফারদিনকে আটকে ধমক দিয়ে বলে ওঠে, বাড়াবাড়ি করিস না ফারদিন, এখন এসব করলে তারা কি আরও কথা শোনাবে। আমাদের ঠান্ডা মাথায় কথা বলতে হবে। তিথির কথা মেনে নিতে না পেরে কিছু বলতে গেলে তিথি তার হাত ঝাঁকি দিয়ে চোখ পাকায়। থেমে যায় ফারদিন, রাগে তিথির কাছ থেকে হাত ঝাড়ি মেরে নিয়ে যায়। তারাকে ঘিরে ধরে আসে মাহিরা তনি শ্রাবন্তী। পুরো কলেজে তাকে নিয়ে কানাঘষা করছে। টিচার থেকে শুরু করে প্রতিটা স্টুডেন্ট, আজ কলেজের প্রিন্সিপালও নেই, তাই সকলে আরও জেগে বসেছে তারার ওপর। তারা এবার কিভাবে প্রণয়ের কাছে ধীরে এগিয়ে গতিতে এলোমেলো পায়ে এগিয়ে যায়। প্রণয়ের সামনে এসে থামে সে। প্রণয় এবার তারার পানে তাকায়। প্রণয়ের ভেতরটা কেমন অসহ্য ব্যথা করছে। ভালোবাসার মানুষের এমন এক বিশ্রী মুহূর্ত তাকে দেখতে হবে, সেটা সে কখনো ভাবেনি। এক মুহূর্তের জন্য তার মনে হচ্ছে তার পছন্দ ভুল, তার ভালোবাসা ভুল মানুষের জন্য। তার এই পবিত্র ভালোবাসা তারার মতো মেয়ে ডিজার্ভ করে না। ভাবতে প্রণয়ের চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে। তারা অসহায় হয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে, তো তো তো- তো- তোমারও কি মনে হয় হিরো আমি এমনটা করতে পারি? ইস কি অসহায় বাক্য! এই বাক্য তুর্য শুনলে হয়তো তুর্য শেষ হয়ে যেত, জর্জরিত হতো তার হৃদয়খানা। তবে প্রণয়ের এতে কোনো ভাবান্তর এলো গেল না। বিনিময়ে শুধু তাচ্ছিলের হাসি হেসে বলে ওঠে, তোমার রূপ তো দেখতে পাচ্ছি তারা, যেটা এতদিন চোখে পড়েনি। তোমাকে আমি ভালো ভাবতাম, তোমার বোকামি, তোমার বোকা বোকা চাহনি, কথাবার্তা, তোমার বাচ্চা মোর প্রেমে পড়েছিলাম আমি। কিন্তু কে জানতো এই বোকাশোকা চেহারার পেছনে এই রূপ। ছি, থু। আজ তোমার উপর আমার ঘৃণা হচ্ছে, না না হচ্ছে নিজের ওপর, যে তোমার মতো একটা মেয়েকে আমি ভালোবেসেছি। ছি। বলেই পাশ ফিরে যায় প্রণয়। থমকায় তারা। প্রণয়ের প্রতিটা কথা তাকে খুব বাজেভাবে আঘাত করে। প্রতিটা কথা কতটা বিষাক্ত, যেন বিষাক্ত সাপের ছোবলের ন্যায়। তারা প্রণয়ের পানে তাকিয়ে ভাবতে থাকে, লোকটাকে সে ভালোবেসেছিল, এই লোকটাকে ভাবতেই অবাক লাগছে তার। তারা চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে। চারপাশ থেকে তাকে হাজারো গালিগালাজ করে যাচ্ছে মানুষ তাকে। তারার চারপাশ কেমন ঘুরতে থাকে, যেন সে একা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে আর সবটা ঘুরছে। প্রতিটা মানুষের কথা তার কানে এসে বাড়ি খাচ্ছে। তারা কান চেপে দাঁড়িয়ে আছে। তিথি ফারদিন প্রণয়কে দেখে তাচ্ছিলের হাসে। প্রণয়ের ভালোবাসা দেখে তাদের ঘৃণা হয়। যাকে ভালোবাসে তাকে যদি বিশ্বাসই করতে না পারে, তাহলে সেটা কেমন ভালোবাসা? পুরো দুনিয়া যদি তার মানুষটাকে ভুল বলে আর সে যদি তার প্রতিবাদ না করতে পারে, তাহলে সে ভালোবাসার মূল্য কি? তিথির ফারদিনের মতো তনি শ্রাবন্তী, মাহিরা ও প্রণয়কে দেখে কেমন ঘৃণা হচ্ছে। এই লোকটার কাছে কিনা কিছুদিন আগে তার ফ্রেন্ডকে তুলে দিতে চাইলো, এই লোকটার কাছে ভাবতেই তাদের অবাক লাগছে। তারা শূন্য চোখে চারপাশটায় তাকায়। সবটা কেমন অচেনা লাগছে। এখানে নিজের বলতে সে কাউকে পাচ্ছে না, সবাই কেমন তার অচেনা। তারা চোখ আটকে যায় এক জায়গায়। সেই গম্ভীর চোখ, সেই মুখ, সেই চাহনি, সেই মানুষটি। তার থেকে বেশ অনেকটা দূরে দাঁড়িয়ে আছে এক জায়গায় স্থির হয়ে তুর্য। তারা তুর্যকে দেখে আর নিজেকে ধরে রাখতে পারে না। এতক্ষণের এত অচেনা মানুষের মাঝে নিজের অতি আপন কাউকে যেন সে পেল, যে কিনা মনে হলো তার এই মুহূর্তে সবচেয়ে বড় আপন, তার একমাত্র নিরাপদের জায়গা। তারা আর নিজেকে ধরে রাখতে না পেরে দুর্বল শরীরে ছুটে যায় তুর্যের দিকে। সকালে হুট করে তারা দৌড়ানো না বুঝতে পেরে ফিরে তাকায় তার দিকে। তিথি প্রথমে উত্তেজিত হয়ে পড়লেও তুর্যকে দেখে থেমে যায়। তারা দৌড়ে গিয়ে তুর্যকে জড়িয়ে ধরে আষ্টে পিষ্টে এভাবে ছুটে এসে জড়িয়ে ধরায় কিছুটা পিছিয়ে যায় তুর্য। তারার কোমর শক্ত করে তার দু হাতের বাঁধনে আঁকড়ে ধরে। তারা তুর্যের গলা আঁকড়ে ধরে হাওমাও করে কেঁদে ওঠে। এতক্ষণে সব আটকে থাকা কান্না তার বেরিয়ে আসে, যেন তুর্য তার একমাত্র কান্না করার আশ্রয়। তারা হাওমাও করে কেঁদে যাচ্ছে। তারার পা উঁচু হয়ে আসে। তুর্য তারাকে শক্ত করে আঁকড়ে ধরে আছে যাতে তারা পড়ে না যায়। তারার চোখের পানি তুর্যের বুকে যেন রক্তক্ষরণ হচ্ছে।
প্রণয় পেছন ফিরে তাকায়, তারাকে অন্য কারো বুকে দেখে তার বুকের ভেতরটা মোচড় দেয়। অবাক দৃষ্টিতে তাকিয়ে আসছে তারা তুর্যের দিকে। অন্যদিকে এলিনা ও তার ফ্রেন্ড তাকে দেখে শুকনো ঢোক গেলে। তাদের এখন বেশ ভয় হচ্ছে, ভয়ে তারা জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। তারা তুর্যকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে ওঠে, এত দেরি কেন করলে তুর্য ভাই? কেন এত দেরি করলে? দেখো এখানে কেউ আমায় বিশ্বাস করছে না, সবাই আমাকে খুব বাজে বাজে কথা বলছে। তুমি তো জানো, বলো আমি এসব কখনো করতে পারি না, বলো না। তোমারও এদের মতো মনে হয় আমি এত বাজে কাজ করতে পারি, বলো? তারার কথায় নিঃশ্বাস ভারী হয় তুর্যের। চোখ যায় সেই টানানো পোস্টারের দিকে, মুহূর্তেই চল শক্ত হয়ে যায় তুর্যের। রাগে তার মাথার দুপাশের রগ ফুলে ওঠে, বুকের মাঝে যেন দাও দাও করে আগুন জ্বলছে তার। তুর্য রেগে গিয়ে এক হাত দিয়ে নিজের চল চেপে ধরে। তার শরীরের প্রতিটি রক্তবিন্দু যেন উত্তপ্ত হয়ে উঠছে, তার চোখের কোণ থেকে যেন আগুন বের হয়ে আসছে। তিরস্কারের অনুভূতি তীব্র। তুর্য যতই চেষ্টা করছে ততই সে রাগ সামলাতে পারছে না। সূর্যের রাগ এখন চরম পর্যায়ে। সে তবে তারার কান্নার শব্দ কানে আসতেই তার রাগ কিছুটা নিয়ন্ত্রণ করে তারাকে নিজের কাছ থেকে ছাড়িয়ে নেয়। তারা অবাক হয়, অসহায় চোখে তাকিয়ে আছে তুর্যের পানে। তবে তারার কোমর এখনো তুর্যের হাতে শক্ত করে বাঁধা। তারার চোখ মুখ লাল হয়ে আছে, পুরো চোখের পানে তার গাল লেপ্টে আছে। তুর্যের শার্টও বেশ খানিকটা ভিজে গেছে তারার চোখের পানিতে। তারা তুর্যের দিকে অসহায় হয়ে তাকিয়ে আছে। তুর্যও কি তাকে প্রণয় ও বাকিদের মতো অবিশ্বাস করবে? তারার ভাবনার ভুল ধারণা কাটিয়ে দিয়ে তুর্য শীতল চোখে তাকায় তারার পানে। তারার দুগালে হাত রেখে মুখ উঁচু করে। তারার চোখ বেয়ে এখনো পানি গড়িয়ে পড়ছে। তুর্য সেটা বিনা বাক্যে শুষে নেয়। বজ্রপাত ঘটে প্রণয়ের মাথায়, যেন তার কলিজা কেউ নেটে বের করে ফেলছে। দুপা পিছিয়ে যায় সে। তিথি তৃপ্তির হাসি হাসে, সাথে ফারদিনও। তবে তনি, শ্রাবন্তী, মাহিরা অবাক হয়ে তাকিয়ে আছে। তাদের সাথে পুরো কলেজও তাদের পানে তাকিয়ে আছে অবাক দৃষ্টিতে। তবে এদের মাঝে পুরো অর্ধেক স্টুডেন্ট তুর্যকে চেনে। তুর্যের ফলোয়ার এখানে অনেকেই। তারা তুর্যের ঠোঁটের ছোঁয়া পেয়ে আবেশে চোখ বন্ধ করে নেয়। তুর্য এবার তারার গাল থেকে কপালে ধীর সময় নিয়ে চুমু খায়। এতদিন পর তুর্যের ঠোঁটের স্পর্শ পেয়ে তারা শান্তি খুঁজে পায়। এতক্ষণের সকল কষ্ট এক মুহূর্তে উধাও হয়ে যায় তার। তুর্য এবার তারার পানে তাকিয়ে শীতল কণ্ঠে বলে ওঠে, দুনিয়া ধ্বংস হয়ে গেলেও আমি বিশ্বাস করব না এসব তোর ছবি। সেই বিশ্বাস আমার তোর উপর আছে। তুর্যের কথায় তারা ঠোঁট ভেঙে কান্না করে দেয়। সেটা দেখে তুর্য তারাকে নিজের বুকের সাথে মিশিয়ে আদুরে কণ্ঠে বলে ওঠে, এই পাগলি কাঁদছিস কেন? আমি আছি তো নাকি? আমি সবটা ঠিক করে দিব। তুর্যের কথায় তারার কান্না জোর আরও বেড়ে যায়। তুর্য বুঝতে পারে তাকে পেয়ে তারা নিজেকে সামলাতে পারছে না। তারা তুর্যের পেছনের শার্ট খামচে ধরে। প্রণয় অবাক চোখে তাকিয়ে আছে। তুর্যের কথাগুলো তার কানে বাজতেই তার ভেতর থেকে কেউ একজন ধিক্কার জানায়, তুমিও তো তারাকে ভালোবাসো, তাহলে কেন ওই ছেলেটার মতো বিশ্বাস করতে পারলে না তারাকে? জবাব পায় না কথার। প্রণয় হুট করেই পাশ থেকে একটা ছেলে কটাক্ষ করে বলে ওঠে, তাহলে এই হলো সেই নাগর যাকে এত হট সেক্সি লোকে ছবি দিয়েছে। তা আমাদেরকেও তো কিছু ছবি দিতে পারো নাকি? ছেলেটার কথা কানে বাজে তুর্যের। রাগে বিস্ফোরণ হয়। তুর্যের চোয়াল শক্ত হয়ে আসে। তারাকে ছাড়িয়ে তেড়ে যায় সেদিকে। এক হাতে ছেলেটির গলা চেপে ধরে। সকলে আটকে ওঠে। তুর্য হুঙ্কার দিয়ে বলে ওঠে, শুয়োরের বাচ্চা, তোর সাহস কি করে হলো আমার ওয়াইফকে নিয়ে এভাবে কথা বলার? তোর জিভ টেনে আমি ছিঁড়ে ফেলবো। বজ্রপাত ঘটে পুরো কলেজে থাকা প্রতিটা মানুষের ওপর। সব থেকে বেশি ধাক্কা খায় প্রণয়। প্রণয় আশ্চর্য হয়ে তাকিয়ে আছে, কথা বলার ভাষা খুঁজে পাচ্ছে না। তিথি আর ফারদিন ছাড়া সকলে অবাক হয়। তনি, শ্রাবন্তী, মাহিরা একে অপরের দিকে আশ্চর্য হয়ে তাকায়। তুর্যর আগে ফুঁসছে, রাগে তার চোখ মুখ লাল হয়ে আছে। ছেলেটির গলা এমনভাবে চেপে ধরেছে যে ছেলেটি শ্বাস নিতে পারছে না, গলা কাটা মুরগির মতো ছটফট করছে। তারা শুধু নিথর হয়ে তাকিয়ে আছে। তুর্য এবার ছেলেটিকে কিছুটা ছুঁড়ে ফেলে ছেলেটি কিছুটা দূরে গিয়ে পড়ে। ছাড়া পেতেই যেন নিঃশ্বাস ফিরে পায়। গলায় হাত দিয়ে কাশতে থাকে। তুর্যের রাগ দেখে পুরো কলেজ এখন নিস্তব্ধ। সকলেই ভয়ে ঘাবড়ে গিয়ে দাঁড়িয়ে আছে। তুর্যের রাগে এক হাত কোমরে দিয়ে অন্য হাতে কপাল ঘষতে থাকে। তার রাগ নিয়ন্ত্রণ করতে চাচ্ছে কিন্তু পারছে না। এলিনার ভয়ে পুরো নাজেহাল অবস্থা। নির্ঘাত এবার তাকে তুর্যের হাতে মরতে হবে, যদি তুর্য জানতে পারে এটা তার কাজ। তুর্য কপাল ঘষতে ঘষতে সামনের দিকে তাকাতেই চোখ যায় পোস্টারের দিকে। তুর্যের রাগ বেড়ে যায় আরো সপ্তম আকাশে। তুর্য রাগে সেই পোস্টারটির সামনে গিয়ে হুঙ্কার দিয়ে বলে ওঠে, এই পোস্টার দেখে তোরা আমার তারাকে যা নয় তাই বলেছিস, তাই না? এই পোস্টার দেখে তোরা কোন বালের যুগে বাস করিস? শুধু ফেস মিলে গেলেই কি যে সেই মানুষটাই এই মানুষ? কি করে ভাবিস তোরা? কোন দিক দিয়ে মনে হচ্ছে এটা আমার তারা? তোরা দেখা আমাকে, এটা এআই এর পিকচার।
কে তারা তোরা চিনতে পারিস না? তাহলে ডিজিটাল যুগে কিসের জন্য বসবাস করিস তোরা? এতই যখন অশিক্ষিত তাহলে পড়াশোনা করিস কেন? এখানে দেখ, ভালো করে দেখ। ছবির দিকে হাতের দিকে ইশারা করে বলে ওঠে, দেখেছিস এই মেয়েটার হাতে ট্যাটু দেখেছিস? আর আমার তারার হাতে দিকে তাকা দেখ, আমার তারার হাতে ট্যাটু আছে কিনা দেখ। ধূপধাপ পায়ে এগিয়ে গিয়ে তারার হাত এক প্রকার খাবলে নিয়ে তার হাত থেকে কিছুটা হাতা উঠিয়ে দেখায় সকলকে। সকলে তাকায় সেদিকে, প্রণয় তাকায় সেখানে। সত্যিই তো নেই তো ট্যাটুটা, আর সে এর কথাটা ভুলেই গেছিল একেবারে। প্রণয় তাকায় সেদিকে, তিথি আর ফারদিনের ঠোঁটে হাসি, পাশাপাশি তনি, শ্রাবন্তী, মাহিরাও তুর্যের ব্যাপার না বুঝলেও তারা যে নির্দোষ সেটা দেখে তাদের ভালো লাগছে। তারা এমনিতেই জানে তারা এসব কিছুতেই করতে পারে না। তারা মাথা নিচু করে ফুঁপিয়ে কেঁদে ওঠে, আর বাকিরা সকালে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তুর্য ফের আগের ন্যায় বলে ওঠে, দেখেছিস তোরা, দেখেছিস এটা আমার তারা কিনা? এতক্ষণ ধরে আমার তারাকে তোরা যা যা বলেছিস, আমি চাইলে তোদের প্রত্যেককে তার কঠিন থেকে কঠিন শাস্তি দিতে পারি। সেই ক্ষমতা আমার আছে, আমাকে সেখান থেকে কেউ আটকাতে পারবে না, বুঝলি? এর পেছনে যে বা যারা আছে তাদের প্রত্যেকের জবাব দিতে হবে, প্রত্যেককে। যারা যারা এই নিচু কাজটা করেছে, কসম লাগে আল্লাহর, তার অবস্থা কি হবে কল্পনাও করতে পারবে না। সে তো শুধু আমার তারার ছবি এই কলেজে লাগিয়েছে, আমি তার ছবি পুরো শহরে লাগাবো, হোক সেটা ছেলে বা মেয়ে। তুর্যের কথায় আটকে ওঠে এলিনা ও তার ফ্রেন্ডরা। ভয়ে তারা কাঁপতে শুরু করে। তুর্য ফের পোস্টারের কাছে গিয়ে সেগুলো টেনে টুনে ছিঁড়ে ফেলে দেয়। পকেট থেকে ম্যাচ বক্স বের করে কাঠে জ্বালিয়ে সেগুলোতে ছুঁড়ে মারে। মুহূর্তেই পোস্টারগুলোতে আগুন ধরে যায়। তুর্য সকলের দিকে তাকিয়ে গর্জন করে বলে ওঠে, এই ছবি যদি এই কলেজের বাইরে বের হয়েছে তাহলে আমার চাইতে খারাপ পৃথিবীতে কেউ হবে না। তাকে মারতে আমার 1 সেকেন্ডও লাগবে না, মাথায় রাখিস। তারা কোনো সাধারণ মেয়ে নয়, সে হলো দ্য ওনার অফ এমকে গ্রুপ। মেহরাজ খান ইজ তুর্যর ওয়াইফ, মিসেস তাজরিন খান তারা। তারা এত সময় মাথা নিচু করে দাঁড়িয়েছিল। তুর্যের শেষ বাক্যে তাকায় তুর্যের পানে, অবিশ্বাস ও চোখে ছলছল দৃষ্টিতে তাকিয়ে আছে সে। মনে এক অদ্ভুত রকমের অনুভূতি জানান দিচ্ছে তার। সে আশাটা সে প্রণয়ের কাছে করেছিল সেটা হয়নি। প্রণয় তার পক্ষে একটা কথাও বলেনি, তার পাশে থাকেনি, বরং উল্টো তাকে দোষী বলে সাব্যস্ত করেছে। যেটা তুর্য করেনি। তুর্য তার সম্মান বাঁচিয়েছে, তার পাশে থেকেছে। এতগুলো মানুষের সামনে তার জন্য সকলের বিরুদ্ধে গিয়েছে, ভাবতেই তুর্যের প্রতি তার সম্মান আরও অনেকটা বেড়ে যায়। প্রণয় সেই থেকেই নিথর হয়ে দাঁড়িয়ে আছে তো আছে, সব কিছু যেন তার এলোমেলো হয়ে গেছে। চোখ দিয়ে গড়িয়ে পড়ছে অঝরে পানি। তুর্য আর একটা কথাও না বাড়িয়ে ধূপধাপ পায়ে এগিয়ে যায় তারার কাছে। তারার হাত ধরে কর্কশ কণ্ঠে বলে ওঠে, চল এখান থেকে, বলে হাত ধরে তাকে নিয়ে যেতে থাকে। তারা একবার তুর্যের পানে তো আর একবার তার হাতের পানে তাকাচ্ছে। পেছন থেকে প্রণয় শূন্য চোখে তাকিয়ে আছে। তার পাশ থেকে ফারদিন শীষ বাজিয়ে ওঠে, সাথে তিথিও। মাহিরা, তনি, শ্রাবন্তী খুশিতে হাততালি দিয়ে ওঠে। প্রণয় আর সেখানে না দাঁড়িয়ে থাকতে পেরে রাগে চোখের পানি মুছে সেখান থেকে চলে যায়।